হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহমিনা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এগারোটা বাজে ক্লাস, তারপরও এত লেট সবার আসতে, কেমনে হয়? আর্থিক বিবরণী শখটা পড়েছো তাহমিনা? জি স্যার। মানে অংশীদারি কারবারের যে শখটা দিয়েছি লাস্ট ক্লাসে। জি স্যার। ভেরি গুড। বলতে পারবা বন্টনের শখটা বলতে পারবা? স্যার কোনটা মূলধনেরটা নাকি লাভ লোকসানেরটা? লাভ লোকসান বন্টনেরটা। জি স্যার। ডেবিট পাশে অংশীদারি মূলধন হিসাবের এখানে মূলধনের সুদ আসবে। আর এ বি সি বা ক খ গ এই মানে টাকাগুলো আসবে। মানে নাম থাকবে আর কি। জি স্যার, জি স্যার। তারপর অংশীদার তারপর অংশীদারদের মূলধন হিসাব ওইখানে বেতন থাকবে। আর বেতনের পর যে হিসাবগুলো ওইটা আসবে। মানে যারা যারা বেতন পাবে তারপর তাদের নামে আসবে। আহ, জি স্যার। আচ্ছা, ফাইন। তারপর তারপর ডেবিট পাশেরটাই অংশীদারদের ঋণের হিসাব, ঋণের সুদ আসবে। হুম, আর কে খরচ আসবে। আচ্ছা। আর ক্রেডিট পাশেরটা লাভ লোকসান হিসাবে নিট লাভ স্থানান্তরিত হয়েছে এটা আসবে। হুম, আর অংশীদারদের মূলধন হিসাব এখানে আসবে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ। আর ওয়ালাইকুম সালাম ইয়াসনা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলো তাহমিনা, বলো। আর আরেকটা আসবে যে অংশীদারদের মূলধন হিসাব ওই ঘরে আসবে যে পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন। এরপরে ক্রেডিট দিক যোগ করে ডেবিট দিক বিয়োগ করার পরে যে টাকাটা বের হবে তাকে বলবো আমরা বন্টনযোগ্য মুনাফা। সেই বন্টনযোগ্য মুনাফাটা অংশীদারদের মধ্যে কি করে দেবো, ভাগ করে দেবো। আবার ডেবিট দিক লিখবো অংশীদারদের মূলধন হিসাবে লেখা মুনাফার অংশ, মুনাফার অংশ লিখে এটা ভাগ করে দিয়ে দেবো। কেমন? জি। ইয়াসনা গত ক্লাস করেছিল না? না স্যার, কেন? স্যার কারেন্ট ছিল না। তো তারপরে কি তোমাদের গ্রুপ থেকে ক্লাসটা দেখো নাই? উম, স্যার মনে পড়তেছে না, খালি একটু কোনটা কি জানি পড়াইছিলেন ওটা একটু আমার অংশীদারি মনে পড়লে তাই। অংশীদারি হ্যাঁ কারবারে হ্যাঁ, অংশীদার। হ্যাঁ, অংশীদারিটা দেখছিলাম স্যার। দেখছিলে না? জি স্যার। ওইখানে দুইটা শখ দিয়েছিলাম, একটা লাভ লোকসান বন্টন হিসাব, অংশীদারদের মূলধন জি, হিসাব। আরেকটা অংশীদারদের মূলধন হিসাব। তুমি কি সবগুলা পড়েছো বাসায়? জি স্যার, পড়েছি। বলতে পারবো অংশীদারদের মূলধন হিসাবে কোনগুলা যায়, কি কি যায়? স্যার মূলধন হিসাবে ফার্স্টে যাবে হচ্ছে মানে ক্রেডিটের দিকে যাবে মূলধন। এরপরে হচ্ছে লাভ লোকসানের হিসাবের ও জিনিসগুলা। আর হচ্ছে ওই জিনিস কোনগুলা, এগুলার নাম বলো। ওই যে মূলধনের সুদ, এরপরে হ্যাঁ, মুনাফার অংশ। হ্যাঁ। আর হচ্ছে ডেবিটের দিকে যাবে হচ্ছে উত্তোলন। হুম, এরপরে হচ্ছে লাভ লোকসানের ওখান থেকে উত্তোলনের সুদ, অথবা যদি ক্ষতির অংশ থাকে তাহলে ওটা। হয়েছে না স্যার? হ্যাঁ হয়েছে, ভেরি গুড। লাভের অংশ হইলে তো ক্রেডিট দিকে যাবে, ক্ষতি হইলে ডেবিট দিকে যাবে। জি স্যার, জি স্যার। কিন্তু এটা তো তোমাকে আমি লিখে দেই নাই, তুমি এটা কোথায় পেয়েছো? স্যার পড়ছি। এ যে পড়ছো নাকি? মানে মানে হচ্ছে আপনি তো জাস্ট ইয়াটা দিয়ে দিছেন, মানে হচ্ছে শখটা, মানে আমি শখটা জি দিয়ে স্যার, দিয়েছি। এরপর হচ্ছে আমি রিভিশন দিছি। ফাইন, ভেরি গুড, ধন্যবাদ। তুমি পড়েছো এই জন্য ধন্যবাদ। তো দেখো, আজকে অংশীদারি কারবারের অঙ্ক করার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে দিব। এই তথ্যগুলো যদি পারো, আগের তথ্য এবং এই তথ্যগুলো পারলে তখন তোমাদের পক্ষে আর অঙ্ক করতে কষ্ট হবে না, অঙ্ক তোমরা করতে পারবা। তো সেজন্য তোমাদের যে জিনিসটা করতে হবে, যে কোনো অঙ্ক করার আগে ওই অঙ্কের বেসিক যে বিষয়গুলো, এগুলো পারলে অঙ্ক করা খুবই সহজ। তো সেই জন্য লাস্ট ক্লাসে তোমাদের দুইটা শখ দিয়েছি, শখ দুটো তোমরা পড়েছো, তোমাদের ধন্যবাদ। আর আজকে এই অঙ্ক করার জন্য আরো কিছু এলিমেন্টস রয়েছে, কিছু উপাদান রয়েছে,
যেগুলো আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লিখেছি আমি। অংশীদারদের চুক্তিপত্রে উল্লেখ থাকলে মূলধনের ও উত্তোলনের উপর সুদ ধরতে হবে। সুদ ধরতে বলা না থাকলে সুদ ধরতে হবে না। এটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে। অংশীদারদের মূলধন এবং উত্তোলন এই দুইটা জিনিসের উপর যদি সুদ ধরতে বলে তাইলেই কেবল সুদ ধরতে হবে। সুদ ধরতে না বললে সুদ ধরার কোনো প্রয়োজন নাই। কেমন? তোমরা জি স্যার। আমি যেই পেজটা দিয়েছি তোমরা পেজটা একটু ভালো হ্যাঁ, তোমরা কি পড়েছো? পেজটা পড়েছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, দেখো এখানে কয়েকটা সূত্র আমি লিখেছি। উত্তোলনের সুদ ধরার ক্ষেত্রে তোমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যদি উত্তোলন এরকম বলা থাকে যে প্রতি মাসের মাঝামাঝি অথবা সারা বছরে অথবা 1 মাস পর পর উত্তোলন করা হলে মোট উত্তোলনের উপরে 6 মাসে সুদ ধরতে হবে। কয় মাসে সুদ ধরবো? 6 মাসের 6 মাসের। অপশনগুলো কি দেখো? প্রতি মাসের মাঝামাঝি, সারা বছরে, প্রতি সপ্তাহে, 1 মাস অন্তর অন্তর মানে হচ্ছে 1 মাস পর পর। এই সবগুলা কথা কিন্তু একটা অঙ্কে বলা থাকবে না। একটা উদ্দীপকে বা একটা অঙ্কে এর যে কোনো একটা জিনিস বলা থাকবে। হয়তো বলা প্রতি মাসের মাঝামাঝি, হয় বলা থাকবে সারা বছরে এত টাকা উত্তোলন করেছে, হয় বলবে প্রতি সপ্তাহে এত টাকা উত্তোলন করেছে, হয় বলবে 1 মাস পর পর এত টাকা উত্তোলন করেছে। ঠিক আছে? বলা থাকলে পরে তখন তোমাকে উত্তোলনের উপরে 6 মাসে সুদ ধরতে হবে। বুঝছো? দ্বিতীয় জি অপশন, স্যার। জি স্যার। দ্বিতীয় অপশন যদি বলে প্রতি মাসের প্রথমে অথবা প্রতি মাসের 1 তারিখে উত্তোলন করা হলে মোট উত্তোলনের উপরে 6.5 মাসে সুদ ধরতে হবে। যদি উত্তোলনটা এরকম হয় যে অংশীদার প্রতি মাসের 1 তারিখে উত্তোলন করে, যে উত্তোলন করে, একজনে হোক, দুইজনে হোক, তিনজন হোক, যদি মাসের 1 তারিখে উত্তোলন করে তাহলে সুদ ধরবো 6.5 মাসের। আর যদি উত্তোলন করা হয় প্রতি মাসের শেষ তারিখে তাহলে আমরা মোট উত্তোলনের উপরে 5.5 মাসে সুদ ধরতে হবে, 5.5 মাসে সুদ ধরতে হবে। উত্তোলন যদি হয় প্রতি 2 মাস পর পর তাহলে মোট উত্তোলনের উপর 5 মাসে সুদ ধরতে হবে, অথবা
একবার উত্তোলনের সুদকে আড়াই দিয়ে গুণ করে সুদ নির্ণয় করতে হবে। যে কোনো একটা করবা, হয় মোট উত্তোলনের ধরবা 5 মাসের সুদ, অথবা একবার যে উত্তোলন করলো সেই উত্তোলনের সুদ বের করে তাকে আড়াই দিয়ে গুণ দিতে হবে, 2.5 দিয়ে গুণ করলেও সুদ নির্ণয় হয়ে যাবে। 4 নম্বরের বেলায় যে কোনো একটা অপশন দেবো, অথবা লেখার অর্থ হচ্ছে হয় প্রথমটা করবা না হয় পরেরটা করবা। তোমরা 4টা বিকল্প বুঝতে পেরেছো কিনা? বুঝছো? জি স্যার। বুঝে থাকো। দেখো আমি নেক্সট এগুলো এক্সাম্পল তোমাদের দেখাবো আমি কিভাবে করবা, কাজ করবা। প্রতি 3 মাস পর পর যদি উত্তোলন করতে বলে, প্রতি 3 মাস অন্তর অন্তর উত্তোলন করা হলে সেক্ষেত্রে মোট উত্তোলনের 4.5 মাসের সুদ ধরবা, অথবা একবার উত্তোলনের সুদকে 1.5 দিয়ে গুণ করেও সুদ নির্ণয় করতে পারবা। হয় তুমি মোট উত্তোলনকে 4.5 দিয়ে গুণ দিবা, অথবা একবার উত্তোলনের সুদকে তুমি 1.5 দিয়ে গুণ দিলেও সুদ নির্ণয় হয়ে যাবে। কখন? 3 মাস অন্তর অন্তর বললে, 3 মাস পর পর বললে। ঠিক আছে? দেখো আমি এখানে তোমাদের জন্য কতগুলো এক্সাম্পল উদাহরণ আমি নিয়ে এসেছি। উদাহরণগুলো এরকম: ক, খ ও গ। একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, তারা সারা বছরে কারবার হতে ব্যক্তিগত প্রয়োজনে নগদে 12,000 টাকা, 15,000 টাকা ও 18,000 টাকা উত্তোলন করেন। উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে। অপশনটা হচ্ছে যদি সারা বছরে বলে, মানে সারা বছরে তারা সব মিলাইয়া একজনে 12,000, একজনে 15,000, একজনে 18,000 টাকা উত্তোলন করেন। তাহলে সারা বছরে বললে সুদটা কিভাবে নির্ণয় হবে খেয়াল করে দেখো। এখানে বল কয়ের উত্তোলনের সুদ, ক উত্তোলন করছে 12,000 টাকা, সুদের হার 10%, 10% ধরবা। ধরে আমি অপশন কি বলছিলাম, সারা বছরে বললে 6 মাসের সুদ। এই 10% কথার অর্থ কি তোমরা আমাকে কে বলতে পারবা? 10% বলতে কি বুঝায়? সুদের হার 10% বলতে কি বুঝায় তোমরা কে বলতে পারবা? পারবা কে বলতে? স্যার আরেকবার একটু কোশ্চেনটা করেন না। কোশ্চেনটা হচ্ছে এই যে 10% সুদ, এই 10% সুদ বলতে তোমরা কি বুঝো? 10% বলতে কি বুঝো? মানে এরকম না যে ওই উত্তোলনের 100 ভাগের 10, মানে উত্তোলনে 100 ভাগ করলে ওইটার সাথে 10 গুণ শেষ। হ্যাঁ, স্যার অনেকটা। একটু কি তো আমরা বুঝি। আচ্ছা ফাইন, তোমার বুঝা ঠিক আছে। তো এটা আরো সহজ করে আমি যদি বলি, 10% কথার অর্থ হচ্ছে 100 টাকায় 1 বছরে 10 টাকা। 100 টাকায় 1 বছরে 10 টাকা, এটা 10% কথার অর্থ। অর্থটা কি আবার বলো তো দেখি। 100 টাকায় 1 বছরে 10 টাকা। 10 টাকা। তো 100 টাকায় 1 বছরে 10 টাকা এলে 10% কথার অর্থ। তাহলে 12,000 টাকা যদি 10% বের করি, যে সুদরা বের হবে এই সুদরা কয় দিনের বের হবে? 1 বছরের, না 1 মাসের, না 6 মাসের? কদিনের বের হবে? 12,000 টাকা 10% বের করলে তোমরা কি আমার কথা বুঝো নাই? বুঝলে বলো, না বুঝলে বলো যে বুঝি নাই, অথবা বুঝলে বলো জি স্যার বুঝছি। স্যার আরেকবার একটু বলে দেন। হ্যাঁ আবার বলে দিই, খেয়াল করে শোনো। আমি বলছি 10% কথার অর্থ হচ্ছে 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা। তো 10% কথার অর্থ যদি হয় 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা, তাহলে 12,000 টাকার 10% বের করলে যে সুদটা বের হবে সেটা কয় দিনের সুদ বের হবে? স্যার 1 বছরের। 1 বছরের বের হবে। আমি এটা জি জানতে স্যার চাচ্ছিলাম তোমাদের কাছ থেকে, ভেরি গুড। 1 বছরের বের হবে। 12,000 টাকার 10% বের করলে যে সুদটা বের হবে এটা 1 বছরের বের হবে। তো আমি তো তোমাদেরকে বলেছিলাম একটু আগে যে সারা বছরে যদি উত্তোলন করে বলা থাকে তাহলে সুদ ধরবো আমরা 6 মাসের, আমরা 1 বছরের ধরবো না।
তো যেহেতু 12,000 টাকার 10% করলে বের হয় 1 বছরের, আর 1 বছর মানে 12 মাস, এজন্য এই 10% সুদকে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, তাহলে 6 মাসে সুদ বের হবে। এটা হবে কয়ের উত্তোলনের সুদ। বুঝছো না বুঝো নাই বলো? জি স্যার বুঝেছি। জি স্যার বুঝেছি। ভেরি গুড। তাহলে সারা বছরে কথাটা বললে, সারা বছরে যদি কথাটা বলে, তাহলে সারা বছরের উত্তোলনকে পার্সেন্ট দ্বারা সুদ বের করলে যে সুদটা বের হয় এটা হচ্ছে 1 বছরের সুদ। এই 1 বছরের সুদকে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে 6 মাসে সুদ বের হয়। ঠিক তেমনি ক, খ আর গ, ক, খ এবং গ, তিনজনের সুদই বের হয়ে গেল এই সেম নিয়মে। যদি তোমরা বুঝে থাকো আমি সামনে আগাচ্ছি, দেখো বিকল্প অপশন ক, খ, গ একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, তারা প্রতি সপ্তাহে, এখানে সারা বছরে বলে নাই, এখানে বলা আছে প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহে যদি কারবার থেকে ব্যক্তিগত প্রয়োজনে নগদে 500, 600, 800 টাকা করে উত্তোলন করে এবং উত্তোলনের সুদের হার 10%, তাহলে সুদ কেমনে বের করবা খেয়াল করে দেখো। তুমি আমাকে বলো তো কয় সপ্তাহ 1 বছর? 52 52 সপ্তাহ 1 বছর, ফাইন। তো যেহেতু প্রতি সপ্তাহে ক উত্তোলন করে 500 টাকা, তাই কয়ের 500 টাকাকে আগে 52 দিয়ে গুণ করতে হবে। 52 দিয়ে গুণ করে তারপরে 10% করতে হবে, আগে মোট উত্তোলন বের করতে হবে। আমি তোমাদের একটু আগে বলেছি, এখানে দেখো, এখানে বলেছিলাম প্রতি মাসের মাঝামাঝি, সারা বছরে, প্রতি সপ্তাহে, 1 মাস অন্তর অন্তর উত্তোলন করলে মোট উত্তোলনের 6 মাসে সুদ ধরতে হবে। তো আগে মোট উত্তোলন বের করতে হবে, এই জন্য 500কে আগে 52 দিয়ে গুণ করতে হবে। 52 দিয়ে গুণ করলে তারপরে 10% করব, 10% করলে মোট সুদ আসবে। সেই মোট সুদকে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, তাহলে কয়ের সুদ বের হয়ে যাবে। আবার খ করছে প্রতি সপ্তাহে 600 টাকা, এই জন্য ক্ষয়ের উত্তোলনকে 600কে 52 দিয়ে গুণ, 600কে 52 দিয়ে গুণ করে মোট উত্তোলন বের করব। সেই মোট উত্তোলনকে 10% করে এবার 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ। গ উত্তোলন করছিল 800 টাকা করে, গয়ের 800কে 52 দিয়ে গুণ, তাহলে মোট উত্তোলন বের হবে। এবার মোট উত্তোলনকে 10% করে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, তাহলে গয়ের উত্তোলনের সুদ বের হবে। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। ফাইন, ভেরি গুড। দেখো সামনে যদি বলে ক, খ, গ একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, তারা প্রতি মাসের মাঝামাঝি অথবা 1 মাস পর পর কারবার থেকে ব্যক্তিগত প্রয়োজনে 1 মাস পর পর যদি উত্তোলন করে 2000, 1500, 1000 টাকা উত্তোলন করে, হয় বলবে প্রতি মাসের মাঝামাঝি অথবা 1 মাস পর পর, একই নিয়ম। মাঝামাঝি বললে যা, প্রতি মাস পর পর বা 1 মাস পর পর বললে একই কথা। তো 1 মাস পর পর যদি উত্তোলন করে 2000 টাকা করে, আমরা অঙ্ক করি কয় দিনের? 1 মাসের না 1 বছরের? 1 বছরের। 1 বছরে কয় মাস? 12 মাস। এই জন্য যদি প্রতি মাসে 2000 টাকা, 1500 টাকা, 1000 টাকা, এই জন্য কয়ের সুদ নির্ণয় করার সময় 2000কে আগে 12 দিয়ে গুণ, তাহলে মোট উত্তোলন বের হবে। এবার মোট উত্তোলনকে 10% করে, যেহেতু 6 মাস বলেছি তাই 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ। আবার খ 1500, 1500কে অথবা 12 দিয়ে গুণ, তাহলে মোট উত্তোলন বের হবে। যেহেতু 1 বছরের অঙ্ক, 12 দিয়ে গুণ করে 10% করব, তারপরে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ। আবার গ প্রতি মাসে 1000, 1000কে 12 দিয়ে গুণ, 10% করে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, তাহলে গয়ের সুদ বের হবে। এই হচ্ছে আমার উত্তোলনের 6 মাসের সুদের অপশনগুলো। তোমরা নিশ্চয়ই উত্তোলনের সুদ এভাবে বের করতে পারবে, পারবে না? জি স্যার ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এই গেল 6 মাসের অপশন। এবার দেখো নেক্সট যদি বলা হয় ক, খ, গ একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, তারা প্রতি মাসের প্রথমে
প্রতি মাসের প্রথম বলতে বোঝায় প্রতি মাসের 1 তারিখে। তো প্রতি মাসের 1 তারিখে যদি কারবার থেকে 2000, 1500, 1000 টাকা উত্তোলন করে তখন শোধ হবে। প্রতি মাসের 1 তারিখে হইলে এই 2000-কে 12 দিয়ে গুণ করলে আগে মোট উত্তোলন বের হবে, সেটাকে 10% করে প্রতি মাসের 1 তারিখ বলে আমি বলছিলাম 6.5, তাহলে 12 দিয়ে ভাগ 6.5 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ 6.5 দিয়ে গুণ, তখন তোমার শোধ পেয়ে যাবা। তাহলে খেয়াল রাখবা, প্রতি মাসের প্রথম তারিখে বললে 6.5 দিয়ে গুণ হবে, মাসের মাঝামাঝি বললে 6 দিয়ে গুণ হবে, প্রতি মাসে বললে 6 দিয়ে গুণ, প্রতি সপ্তাহে বললে 6 দিয়ে গুণ, আর প্রতি মাসের 1 তারিখে বললে 12 দিয়ে ভাগ 6.5 দিয়ে গুণ। ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। সেম ভাবে ক্ষয়ের বেলায় 1500-কে 12 দিয়ে গুণ, 10% করে 12 দিয়ে ভাগ 6.5 দিয়ে গুণ, 1000-কে 12 দিয়ে গুণ করে 10% বের করে 12 দিয়ে ভাগ 6.5 দিয়ে গুণ। এটা হচ্ছে প্রতি মাসের যদি 1 তারিখে উত্তোলন করতে বলে ওই 1 তারিখের বেলায় এই অপশনটা আমরা ব্যবহার করব। দেখো পরের অপশন দেখো, ক খ গ একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, তারা প্রতি মাসের শেষ তারিখে, মাসের শুরুতেও না, মাসের মাঝেও না, মাসের শেষে, যদি মাসের শেষে উত্তোলন করে তাহলে 12 মাসে 12 বার উত্তোলন করবে। সেই ক্ষেত্রে দেখো কয়ের সুদ 2000-কে আগে 12 দিয়ে গুণ করে 10% করে 12 দিয়ে ভাগ 5.5 দিয়ে গুণ 5.5, তার মানে মাসের শেষ তারিখ হইলে হবে 5.5, 5.5 দিয়ে গুণ, তাহলে তুমি কয়ের সুদ পাইবা। আগে 2000-কে 12 দিয়ে গুণ করব, পরে 10% করব, এরপরে 12 দিয়ে ভাগ 5.5 দিয়ে গুণ। ক্ষয়ের উত্তোলনের বেলায় ক্ষয়ের উত্তোলন 1500-কে 12 দিয়ে গুণ 10% করে 12 দিয়ে ভাগ 5.5 দিয়ে গুণ। গকেও সেম ভাবে 12 দিয়ে গুণ করে 10% বের করে 12 দিয়ে ভাগ 5.5 দিয়ে গুণ। আমরা প্রতি মাসের শেষ তারিখে হলে এইভাবে উত্তোলনের সুদ নির্ণয় করব। ঠিক আছে, পারবা করতে? এবার দেখো নেক্সট অপশন, যদি ক খ গ একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, তারা প্রতি 2 মাস পর পর কারবার হতে ব্যক্তিগত প্রয়োজনে নগদ যথাক্রমে 2000, 1500, 1000 টাকা করে উত্তোলন করে উত্তোলনের উপর 10% হারে সুদ ধরতে হবে। যদি প্রতি 2 মাস পর পর যদি উত্তোলন করে, তোমরা আমাকে উত্তর দিবা যে 2 মাস পর পর উত্তোলন করলে বছরে সে কয়বার উত্তোলন করবে? একটু চিন্তা করে বলবা। একজন অংশীদার যদি প্রতি 2 মাস পর পর কারবার থেকে টাকা উত্তোলন করে তাহলে সে বছরে কয়বার উত্তোলন করতে পারবে? স্যার 6 বার। 6 বার। কয়বার? 6 বার। ভেরি গুড। এই জন্য তার উত্তোলনকে 6 দিয়ে গুণ, তার মোট উত্তোলন বের করতে হলে 2000-কে 6 দিয়ে গুণ, আগে করছিলাম 12 দিয়ে, কারণ তখন প্রতি মাসে বলছিল, তখন বলছিল প্রতি মাসে, তখন বলছিল প্রতি মাসে, আর এখন বলছে 2 মাস পর পর। 2 মাস পর পর বলার কারণে এখন 6 দিয়ে গুণ হবে, 6 দিয়ে গুণ করে 10% করে 12 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ। ঠিক আছে, সেম ভাবে ক্ষয়ের বেলায় দেখো
দেখো খেয়াল করো, তো 2 মাস পর পর বললে আমরা 6 দিয়ে গুণ দিব, গুণ দিয়ে পরে পার্সেন্ট করে 12 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ করব। 2 মাস পর পরে এটা একটা অপশন। আরেকটা অপশন আছে, তোমরা কি এটা এই 6 দিয়ে গুণ করার বিষয়টা বুঝতে পেরেছো? জি স্যার। এটার বিকল্প একটা অপশন আছে, অথবা তোমরা এটাও করতে পারো যে যদি 2 মাস পর পর বলে দেয় তাহলে 6 দিয়ে গুণ না করে সরাসরি 10% করে এটাকে 2.5 দিয়ে গুণ করলেও হয়ে যাবে। 10% গুণ 2.5 মানে 2.5 মাসের সুদ বলা হয় এটাকে, যে কয়ের উত্তোলন সুদ 2000 গুণ 10% গুণ 2.5, ক্ষয়ের বেলায় 1500 গুণ 10% গুণ 2.5, গয়ের বেলায় 1000 গুণ 10% গুণ 2.5, অর্থাৎ 2 মাস পর পর বললে পিছনেরটাও করতে পারবা, 2000 6 দিয়ে গুণ করে 10% করে 12 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ, অথবা 2000 কে সরাসরি 10% করে 2.5 দিয়ে গুণ, এটাও করতে পারবা। যে কোনো একটা করলেও হবে, যেটাই করো ওইটাই রাইট অপশন, কোনো সমস্যা নেই। বলো কারো কোনো প্রশ্ন আছে? স্যার বলো। স্যার 2.5 দিয়ে কেন গুণ করব? 2 মাস পর পর বলছে তাই। হ্যাঁ, 2 মাস পর পর বললে একবারে সুদকে 2.5 দিয়ে গুণ করতে হবে, অথবা পিছনের নিয়মটা ফলো করতে পারো, সবগুলা সেম নিয়ম। 2000 6 দিয়ে গুণ করে 10% করে 12 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ, মাসের শেষ তারিখ বললে 5.5, 2 মাস পর পর বললে 5। ঠিক আছে, তুমি এটাও করতে পারো। এবার যদি 3 মাস পর পর বলে যে তারা প্রতি 3 মাস পর পর কারবার থেকে এই টাকা উত্তোলন করে, তাহলে তোমরা আমাকে উত্তর দাও 3 মাস পর পর বললে সে কয়বার উত্তোলন করতে পারবে? 4 বার। 4 বার। 4 বার। এই জন্য তার উত্তোলনকে 4 দিয়ে গুণ, 2000 কে 4 দিয়ে গুণ করলে মোট উত্তোলন বের হবে। এবার মোট উত্তোলনকে 10% করলে 1 বছরের সুদ বের হবে। এই 1 বছরের সুদকে 12 দিয়ে ভাগ 4.5 দিয়ে গুণ। সেম ভাবে ক্ষয়ের বেলায় 1 বছরের সুদ বের হবে, 1500 টাকাকে 4 দিয়ে গুণ করলে 1 বছরের উত্তোলন আসবে। 1 বছরের উত্তোলনকে 10% করলে সারা বছরের সুদ বের হবে। সেই সারা বছরের সুদকে 12 দিয়ে ভাগ 4.5 দিয়ে গুণ, তুমি এখানেও সুদ পেয়ে যাবা। স্যার 4.5 দিব কেন? 3 মাস পর পর বললে 4.5 দিয়ে গুণ করতে হয়। এই কেনর উত্তরটা তোমাদেরকে যদি আমি দেই, এটা হচ্ছে আসলে গড় পদ্ধতি। এটাকে তোমাদের এখানে তোমরা এটা নোট রাখো, আমাকে নেক্সট ক্লাসে অথবা যখন আমাদের ইনশাল্লাহ বোর্ডে ক্লাস করার সুযোগ হবে তখন তোমাদেরকে আমি এই গড় পদ্ধতিটা বোর্ডে লিখে বোঝাবো। এমনি আসলে জমে তোমাদেরকে এই গড়টা বোঝানো বড় কঠিন হবে। তারপর আমি আগামী ক্লাসে মনে করো আমি এই গড় নিয়মটা যে 6.5, 6, 5.5, 5, 4.5 কোত্থেকে আসলো, কেমনে আসলো, আমি তোমাদেরকে এটা গড় করে বুঝাই দিব। এটা হলো, এটাকে বলে গড় পদ্ধতি। ঠিক আছে, তারপরেও আজকে শুধু এটা জেনে রাখো যে 3 মাস পর পর হইলে 12 দিয়ে ভাগ 4.5 দিয়ে গুণ। 4.5টা কিভাবে আসলো, কেমনে আসলো, কোত্থেকে আসলো, এটা এটা গড় পদ্ধতিতে আসে। এই গড়টা কেমনে করতে হয় তোমাদেরকে আমি এটা করে বুঝাই দেবো পরের ক্লাসে। কেমন? কারণ এটা একটু সময় লাগবে, এখন বুঝাতে গেলে বাকি ক্লাসটা তোমাদের আমি শেষ করতে পারবো না আজকে। 3 মাস পর পর বিষয়টা কি বুঝতে পেরেছো? আমি যদি সংক্ষেপ করে বলি, আবার বলি, খেয়াল করে শোনো। মাসের 1 তারিখ হইলে 6.5, মাসের মাঝামাঝি হইলে 6, মাসের শেষে হইলে 5.5, 2 মাস পর পর হইলে 5, 3 মাস পর পর হইলে 4.5। এটা 3 মাস পর পরের বিকল্প নিয়ম আছে। বিকল্প নিয়মটা এরকম, ক খ গ। একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, তারা কারবার থেকে ব্যক্তিগত প্রয়োজনে নগদ যথাক্রমে 2000, 1500, 1000 টাকা করে উত্তোলন করেন। উত্তোলনের উপর সুদ ধরতে হবে 10%। তখন ওই 4 দিয়ে গুণ না করে 2000-এর 10% করে 1.5 দিয়ে গুণ, তাও হবে। 1500-এর 10% করে 1.5 দিয়ে গুণ, অর্থাৎ 2 মাস পর পর হইলে 2.5 দিয়ে গুণ, আর 3 মাস পর পর হইলে 1.5 দিয়ে গুণ।
এটাও করা যেতে পারে। উত্তরণের সুদের নিয়মগুলো তোমাদের সবগুলো আমি বলে দিয়েছি। যদি তোমাদের কোনো নিয়ম নিয়ে প্রশ্ন থাকে তোমরা আমায় বলতে পারো। উত্তরণের সুদের যে নিয়মগুলো বলেছি এর বাইরে কোনো উত্তরণের নিয়ম তোমাদের পরীক্ষায় বা কোনো দিন আসবে না। তোমরা এগুলা পারলে উত্তরণের সুদ নির্ণয় ইনশাল্লাহ তোমাদের ভুল হবে না, যদি এগুলা মনে রাখতে পারো। এখন যে কটা আলোচনা করেছি উত্তরণের সুদের বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি বলতে পারো। আছে কারো কোনো প্রশ্ন? না স্যার, না স্যার নেই। সবগুলো বুঝছো? জি স্যার। ভেরি গুড। তাহলে এই খাতা লিখে রাখবা, এইগুলা কিন্তু নোটস মানে টিকা, এগুলা তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে হেল্প করবে। এগুলো কিন্তু কোনো অঙ্ক দেওয়া থাকবে না, এগুলা খাতায় সুন্দর করে নোট লিখবা একটা অধ্যায়ের। যে অধ্যায়ের অঙ্ক যেখানে করবা প্রথম পৃষ্ঠা দিয়া প্রথম পৃষ্ঠার মধ্যে এই নোটগুলো লিখে রাখবা। তাহলে ওই অঙ্কটা করতে সময় যদি কোনো জায়গা না বুঝো তাহলে পিছন থেকে এই নোটগুলো দেখলে তোমার কাজটা করা সহজ হবে। এবার আসো আমি তোমাদেরকে অংশীদারদের বেতন লিপিবদ্ধ করার জন্য কিছু বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। বেতন লিপিবদ্ধ করার জন্য একটা কারবার থেকে সকল অংশীদাররা কিন্তু বেতন পায় না। কেবল যে অংশীদাররা কারবার পরিচালনার কাজে অংশগ্রহণ করে, মানে কারবার চাকরি করে অংশীদার এবং সে চাকরি করে, তাইলেই কেবল সে কারবার থেকে বেতন পাবে। কে বেতন পাবে কে পাবে না এটা চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে, উল্লেখ থাকবে। এটা আমাকে বলে দিবে যে ক খ গ তিনজন অংশীদার, ক কারবারের সার্বক্ষণিক দায়িত্ব পালন করার জন্য সে মাসে 1,000 টাকা করে বেতন পাবে, অথবা সারা বছরে সে 10,000 টাকা বেতন পাবে। এরকম কথা কারবার অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে। যদি উল্লেখ থাকে, যার কথা উল্লেখ থাকবে কেবল সেই বেতন পাবে। যদি বেতনের কথা উল্লেখ না থাকে তাহলে কিন্তু কেউ বেতন পাবে না। তাহলে বেতন হচ্ছে কারবারের জন্য খরচ, বেতন হচ্ছে কারবারের জন্য খরচ আর অংশীদারের জন্য আয়। এই বেতনকে লাভ লোকসান বন্টন আর অংশীদারের মূলধন হিসেবে লেখার কিছু নিয়ম রয়েছে। নিয়মটা হচ্ছে এরকম, যদি লেখা থাকে অংশীদারদের বেতন ডেবিট করার পর, চার্জ করার পর, হিসাবভুক্ত করার পর, বাদ দেওয়ার পর, এই শব্দগুলো যদি ব্যবহার করা হয় বেতনের ক্ষেত্রে, এই কথাগুলোর অর্থ হচ্ছে ডেবিট করার পর মানে কি এটা একবার বেতন ডেবিট করা হয়েছে। চার্জ করার পর কথার অর্থ হচ্ছে এই বেতনটা হিসাবভুক্ত চার্জ করা হয়েছে। হিসাবভুক্ত করার পর কথার অর্থ হচ্ছে এটা একবার হিসাব করা হয়েছে। বাদ দেওয়ার পর কথার অর্থ হচ্ছে বেতনটা আয় থেকে অলরেডি বাদ দেওয়া হয়েছে। যদি কারো বেতন নিয়ে এরকম কথা বলা থাকে যে কয়ের বেতন ডেবিট করার পর, কয়ের বেতন চার্জ করার পর, কয়ের বেতন হিসাবভুক্ত করার পর, কয়ের বেতন বাদ দেওয়ার পর, এই কথাগুলো যদি বলা থাকে একটা অঙ্কের মধ্যে, একটা অঙ্কের সবগুলো বলা থাকবে না, যে কোনো একটা বলা থাকবে, তখন অংশীদারদের বেতন লাভ লোকসান বন্টন হিসাবে আর আসবে না। মানে এই শব্দগুলো থাকলে, যে কোনো একটা শব্দ ব্যবহার করলে, তাহলে ওই অংশীদারের বেতন আর লাভ লোকসান বন্টন হিসাবে আসবে না, শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসবে। তার মানে এই কথাগুলো থাকলে বেতন বন্টন হিসাবে আসবে না, কোথায় যাবে? মূলধন হিসাবে যাবে। ঠিক আছে? আর যদি বলা থাকে অংশীদারদের বেতন নগদে গ্রহণ, নগদে উত্তোলন, বেতন পান, যে এমন বলা আছে, মনে করো ক খ গ একটি অংশীদারি কারবারে তিনজন অংশীদার, গ সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে 2,000 টাকা করে বেতন পান। এই বেতন পান কথাটার অর্থ তোমরা কি বুঝতে পারছো? তিনি বেতনটা কি নিয়েছেন না নেয় নাই? বেতন নিয়েছে। নিয়েছেন। না না, বেতন নেয়নি। বেতন পান স্যার, কথার অর্থ কি? পান মানে কি? পাইনি বেতনটা, বাকি আছে না এখন। না, এই কথা আমি যদি তোমাকে বলি যে তাহমিনা কলেজ থেকে প্রতি মাসে 100 টাকা বৃত্তি পান, মানে কি পায় নাই নাকি বাকি আছে নাকি বাকি নাই?
কথা কথাটা বুঝিনি একবার। হ্যাঁ, আমি আবার বলি, আমি বললাম যে তাহমিনা সে কলেজ থেকে প্রতি মাসে 100 টাকা করে বৃত্তি পায়, মানে বৃত্তি পান। এই কথার অর্থ কি? তুমি বৃত্তি নেও নাই নাকি নিয়েছো? নিয়েছি। নিয়েছো, নিয়েছে কিন্তু নিয়েছো। প্রতি মাসে। হ্যাঁ, তাহলে এখন এটি বলা আছে, যদি বলা থাকে ক সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসে 2000 টাকা বেতন পান, কথার অর্থ কি? বেতনটা সে নিয়ে গেছে নাকি এখনো নেয় নাই? নিয়ে গিয়েছে। নিয়ে গেছে, নিয়ে গিয়েছে। নিয়ে গেছে। তো এরকম যদি বলা থাকে বেতন নগদে গ্রহণ করেছে, নগদে উত্তোলন করেছে বা বেতন পান, এগুলো লেখলে বুঝবো তারা বেতনটা কারবার থেকে নিয়ে গেছে। তাহলে এই বেতন লাভ লোকসান বন্টন হিসেবে ডেবিট দিকে আসবে, কিন্তু অংশীদারদের মূলধন হিসেবে বসবে না। আগেরটার বেলায় বলেছিলাম আবন্টনে আসবে না, মূলধনের ক্রেডিট দিকে বসবে। আর এই কথাগুলা বললে আবন্টনে বসবে কিন্তু মূলধন হিসেবে বসবে না। অপশনগুলো খেয়াল করবা, কি কথা বললে কোথায় যাবে কোথায় যাবে না, তোমরা অপশনগুলো মাথায় রাখবা। পরের অপশন, অংশীদারদের বেতন ডেবিট করার পর, চার্জ করার পর, হিসাবভুক্ত করার পর, বাদ দেওয়ার পর এবং বেতন নগদে গ্রহণ, নগদে উত্তোলন, বেতন পান বলা থাকলে এটাও বলা আছে, পরের গুলো বলা আছে, সব মানে দুইটা অপশনই বলা আছে। ডেবিট করার পরও বলা আছে, আবার নগদে গ্রহণ করেছে এটাও বলা আছে। এই দুইটা অপশনে যদি বলা থাকে তাহলে বেতন, লাভ লোকসান বন্টন হিসাব এবং মূলধন হিসাব দুইটার কোনোটা দিয়ে যাবে না। তাহলে দেখো অপশনটা খেয়াল করো, প্রথম অপশন শুধু আবন্টনে যাবে না, মূলধনে যাবে। পরের অপশন আবন্টনে যাবে কিন্তু মূলধনে যাবে না। 3 নম্বর অপশন যদি দুইটি লেখা থাকে তাহলে আবন্টনেও বসবে না, মানে বন্টন হিসেবেও বসবে না, মূলধন হিসেবেও বসবে না। তোমরা কি বিকল্প বিষয়গুলো কি বুঝতে পারতেছো? জি স্যার। 4 নম্বরে বলেছি অংশীদারদের বেতন ডেবিট করার পর, চার্জ করার পর, হিসাবভুক্ত করার পর, বাদ দেওয়ার পর এবং বেতন নগদে গ্রহণ, নগদে উত্তোলন, বেতন পান এই সম্পর্কে কিছুই বলা নাই অঙ্কের মধ্যে। সে কি বেতন পাইছে কি পায় নাই, নগদে নিয়েছে কি নেয় নাই, এই সম্পর্কে কিছুই বলে দেয় নাই। তাহলে বেতন উভয়টার মধ্যেই বসবে, বন্টন হিসেবেও যাবে, মূলধন হিসেবেও যাবে। কথাটা একটু খেয়াল করতে হবে। দেখো 4টা বিকল্প বলেছি বেতন নিয়ে। আমি কিন্তু আজকে তোমাদের সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। এই জিনিসগুলো পারলে তোমার অংশীদারি কারবারের অঙ্ক করতে কষ্ট হবে না, তোমরা সবাই পারবা ইনশাল্লাহ। প্রথম বলছি, যদি কারো বেতন ডেবিট করার পর বলে তাহলে আবন্টনে আসবে না। কেন আসবে না? কারণ একবার ডেবিট করা হয়েছে। আর আমরা বেতনকে লাভ লোকসান বন্টনের ডেবিট দিকে লিখি। যেহেতু ডেবিট করার পর মানে একবার ডেবিট করা হয়েছে, এজন্য আর বন্টন হিসেবে যাবে না, বাট মূলধন হিসেবে যাবে। দ্বিতীয় অপশনে বলেছি ডেবিট করার পর বলে নাই, বলছে তারা বেতন নগদে নিয়ে গেছে, নগদে গ্রহণ করেছে। তো নগদে গ্রহণ করলে এটা মূলধন হিসেবে যাবে না, বন্টনে যাবে। 3 নম্বর অপশনে বলেছি ডেবিটও করা হয়েছে আবার নগদে নিয়েও গেছে, বেতন ডেবিট করা হয়েছে, চার্জ করা হয়েছে, আবার বেতন তারা নগদে উত্তোলন করছে, নগদে গ্রহণ করেছে। তাহলে বন্টন হিসেবেও যাবে না, মূলধন হিসেবেও যাবে না। 4 নম্বর অপশনে বলা হয়েছে বেতন সম্পর্কে কিছুই বলা নাই, ডেবিট করা হয়েছে এটাও বলা নাই, চার্জ করা হয়েছে এটাও বলা নাই, নগদে নিয়ে গেছে এটাও বলা নাই। যদি কিছুই বলা না, এটা বলা না থাকে তাহলে বেতন দুই জায়গায় যাবে, আবন্টনেও যাবে মানে বন্টন হিসেবেও যাবে, মূলধন হিসেবেও যাবে, দুই জায়গায় যাবে, কোনো জায়গায় বাদ পড়বে না। তোমাদের যদি কারো কোনো এই 4টা অপশন নিয়ে কনফিউশন থাকে আমায় বলতে পারো। আছে কোনো কনফিউশন? তোমাদের কোনো প্রশ্ন আছে এই বেতনের অপশন নিয়ে?
না স্যার। ভেরি গুড। তাহলে তোমাদেরকে আজকে পর্যন্ত মানে গত ক্লাস এবং আজকের ক্লাসে অংশীদারি কারবারে যে দুইটা ছক দিয়েছি, লাভ লোকসান বন্টন হিসাবের ছক, অংশীদারদের মূলধন হিসাবের ছক, আর এখানে তোমাদেরকে কতগুলো নিয়ম লিখে দিয়েছি। রুলসগুলো হচ্ছে উত্তোলনের শোধ কিভাবে নির্ণয় করবা এবং অংশীদারদের বেতন কিভাবে তুমি হিসাবভুক্ত করবা, এই বিষয়গুলো একটু ভালো করে তোমরা বাসায় স্টাডি করবা আজকে। তাহলে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো, অঙ্ক পড়াবো, দেখবা ইনশাল্লাহ অঙ্ক পারবা, কোনো সমস্যা হবে না। আর অংশীদারি কারবার তোমাদের পরীক্ষায় সিলেবাসে যেহেতু আছে, এখান থেকে মিনিমাম 2টা অঙ্ক আসবে পরীক্ষায়। অতএব কারণে তোমরা একটু ভালো করে বাসায় স্টাডি করবে পড়াগুলো, দেখবা তাইলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাস তাহলে এখানে শেষ করব, যদি তোমাদের কিছু বলার না থাকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।